সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিন এই অনুষ্ঠানটিতে। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিশ্বের এবং বাংলাদেশের স্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার নানা বিষয় নিয়ে কথাবার্তা বলি। এবং আপনারা জানেন যে আমরা বর্তমানে একটি কোভিড-19 নামক একটি রোগের মহামারী তথা অতিমারির মধ্য দিয়ে অতিক্রম করছি। এই সময় যেই বিষয়টি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে সেটি হচ্ছে ভ্যাকসিন। কাজেই ভ্যাকসিন নিয়ে আজকে আমরা কথা বলবো বাংলাদেশে টিকা তৈরির সক্ষমতা এই বিষয়টি নিয়ে। আপনাদের সাথে আছি আমি ডক্টর তৌফিক জোয়ারদার, জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ। আমাদের সাথে উপস্থিত আছেন, অনলাইনে যুক্ত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় একটি মুখ যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন এবং শ্রদ্ধেয় একজন মানুষ, ডক্টর ফেরদৌসী কাদরী। তিনি সিনিয়র এমেরিটাস সায়েন্টিস্ট, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ, যেটাকে আমরা ICDDRB বলি। এছাড়া তিনি প্রধান ইমিউনোলজি ও ইনফেকশাস ডিজিজ বিভাগ ICDDRB। সেই সাথে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা বিষয়ক বৈজ্ঞানিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য। ডক্টর ফেরদৌসী কাদরী, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং তার আগে প্রথমেই যে জিনিসটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা জেনেছি, পত্রিকার মাধ্যমে জেনেছি যে এশিয়ান সায়েন্টিস্ট যে 6th এডিশনে 100 বিজ্ঞানীকে সম্মানিত করেছেন, সেই তালিকায় বাংলাদেশের 3 জন আছেন এবং 3 জনই নারী, তাদের মধ্যে আপনি একজন। এছাড়াও যে জাতিসংঘের যে সেইজ আছে, যে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনাইজেশন এক্সপার্ট যেটা আছে, ইমিউনাইজেশন এক্সপার্টদের যে গ্রুপটি আছে, SAG বা সেইজ বলে, সেখানেও বাংলাদেশ থেকে একমাত্র আপনিই আছেন। তো আমরা আপনার মুখ থেকে আপনার কাজ সম্পর্কে একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমার সৌভাগ্য আমার সাথে এখানে কথা বলছি এবং সকাল সকাল ভ্যাকসিন নিয়েই কথা বলবো, আমার সবচেয়ে প্রিয় টপিক। আমি আজীবনই ভ্যাকসিন নিয়ে কাজ করেছি। প্রথমে শুধু ল্যাবরেটরির মধ্যে করতাম, তারপর বৃহৎ আকারে ফিল্ডের কাজ, এবং বাংলাদেশের জন্য সবসময় মনে করি আমরা কিভাবে সেলফ সাফিসিয়েন্ট হব, কিভাবে আমরা ভ্যাকসিন ঠিক মতো করে পাবো, সেটা আমার গবেষণার মধ্যেও আছে এবং আমার কাজের মধ্যেও তাই করি। এবং আমার এটা মিশন আর ভিশন, আর আমার এটা একটা আন্তরিকভাবে আমি সবসময় এটা চিন্তা করি। এখন তুমি যেটা জিজ্ঞেস করলে, আমি 100 জি, আপনার কাজ কি নিয়ে কাজ করছেন মূলত? আসলে যে কোনো রেকগনিশন মেক্স ইউ ফিল সো হ্যাপি, ইউ ফিল সো স্মল, যে আমি কি কাজ করলাম যে লোকজন আমাকে চিনতে পারলো, বলতে পারলো, এবং আমার কাছে সেটাই সবচেয়ে, মানে আই ফিল ভেরি হাম্বলড। অল্প একটু কাজ করছি, সেটার জন্য আমি রেকগনিশন পেলাম, অবশ্যই অনেক অনেক খুশি হই। এবং আমার এটা তো আমি হঠাৎ করে দেখলাম যে আমি আমার 100 সায়েন্টিস্ট ইন এশিয়া, এশিয়া তো বড় মহাদেশ, এবং আমি আই ওয়াজ রিয়েলি ভেরি থ্রিলড অ্যান্ড ভেরি হ্যাপি। তার সাথে আমার আরো ভালো লাগলো, আমার সাথে আরো 2 জন নারীও আছেন। আমি পুরুষ হলে আমার কোনো অসুবিধা ছিল না, আমি আই এনকারেজ মেন এন্ড ওমেন বোথ, বাট 2 জন আপকামিং ওমেন আছেন যারা আমার চাইতে বয়সে অনেক ছোট, কিন্তু তাদেরও মধ্যে অনেক কিছু আছে যারা তারা বাংলাদেশের জন্যই করতে চাচ্ছে। আমারও সব কাজ কিন্তু বাংলাদেশের জন্য। এবং এটা হয়তো আমি যে কাজ করেছি ভ্যাকসিনের জন্য, আবার আমি অনেক পাবলিশও করেছি। আমার আমার পুরোটা যা যা কাজ করেছি, আসলে আমি যেখানে আমার অবস্থান ICDDRB এবং সরকার, আমরা থাকি মহাখালীতে, এবং আমি কোনো সময় ভুলতে পারি না যে আমি একজন বাংলাদেশি। এবং আমাদের হেলথ সেক্টরের সাথে আমি একসাথে হয়ে কাজ করি, যে আমি সবসময় জানি যে আমাদের অনেক কিছু করার আছে, এবং এই কোলাবোরেশনে কিন্তু আমি অনেক কিছু করতে পেরেছি। এবং আসলে এরকম একটা রেকগনিশন পেলে মনে হয় আর কত কিছু করতে চাই, আর কি করতে পারি। জি, ধন্যবাদ আপা। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে ভ্যাকসিন নিয়ে যেহেতু আপনি কাজ করেন, বর্তমানে ভ্যাকসিন নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। শুধুমাত্র কোভিড-19-এর ভ্যাকসিনই নয়, আমাদের দেশে কিন্তু ভ্যাকসিনের জন্য একটা পরিচিতিও আছে বিশ্বব্যাপী। আমরা জানি যে ভ্যাকসিন রিলেটেড যে ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ, এটা কিন্তু একটা খুব হাইলি টেকনিক্যাল একটা বিষয়। ইচ্ছে করলে একটা ভ্যাকসিন কিন্তু একটা রাষ্ট্রে চালু করে দেওয়া যায় না। এই সিদ্ধান্ত গ্রহণটি কিভাবে হয়, একটু যদি নাইট্যাগের কাজ, ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপের কাজটা সম্পর্কে একটু বলেন, এবং কোভিড-19-এর টিকার সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারেও কি নাইট্যাগের কোনো ভূমিকা আছে কিনা, বা কিভাবে তারা রোল প্লে করছে সে বিষয়ে একটু বলেন, সংক্ষেপে বলতে হবে একটু।
আসলে টিকা সবসময় তো বাংলাদেশে আসছে। আমরা জি। হচ্ছে ভ্যাকসিন হিরো, ভ্যাকসিনের উপরই আমরা কাজ, আমাদের যত ডেভেলপমেন্ট আমি মনে করি, বিকজ আমার ভ্যাকসিনোলজিস্ট, যে ভ্যাকসিন না থাকলে আমরা এত সুস্থ থাকতাম না, আমরা বাচ্চারা এত মৃত্যুর হার কমে যেত না, এবং সবকিছু কিন্তু ভ্যাকসিনের জন্য আমার চিন্তাধারায়। এবং এই ভ্যাকসিন আনতে হলে কিন্তু আজকে কোভিড ভ্যাকসিনের জন্য আমরা সবাই খুব ফ্যামিলিয়ার হয়ে গেছি, হোয়াট ভ্যাকসিন ইজ, জি। হোয়াই ইজ ইট নিডেড। কিন্তু সবসময় কিন্তু ভ্যাকসিন যখন একটা আমাদের দেশে আসে, এটা কামস থ্রু আর বিগ সাম টপ আপ, জি। যেটা চিন্তাধারা ফ্রম দ্য টপ আপ ইন দ্য হেলথ এন্ড ইভেন বিয়ন্ড দ্যাট। এবং সেখানে একটা অনুমোদন হতে, একটা দেশে আসতে আমাদেরকে নাইট্যাক দিয়ে যেতে হবে, কিন্তু তার আগে সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল সাব কমিটি, যেটা এখন কোভিড এর জন্য সাংঘাতিক ভূমিকা রাখে, সেখান থেকে আসে। তারপর মানে আলোচনা হয় যে কিভাবে ভ্যাকসিন আসবে, এই ভ্যাকসিনটা কোভিড এর জন্য ভ্যাকসিনের প্রয়োজন আছে এবং জি। কোন ভ্যাকসিন আমাদের কাছে আসছে। তারপর হচ্ছে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি, নাইট্যাক। এটা হচ্ছে according to the WHO requirements, every country has to have a NITAC. NITAC কি আমাদের অনেকে আছেন যারা এক্সপার্ট ফ্রম ডিফারেন্ট এরিয়াজ অফ পাবলিক হেলথ, আচ্ছা। ভ্যাকসিনও হতে পারে, পিডিয়াট্রিশিয়ানও, সব ধরনের এপিডেমিওলজিস্ট, এবং সেখান থেকে পরামর্শটা আসে। এবং আমাদের দেশে যেসব ভ্যাকসিন আসছে, কোভিডেরও ভ্যাকসিন, সেটা নাইট্যাকের অনুমতি না হলে, অ্যাডভাইস না হলে এটা কিন্তু আসে না। কিন্তু তারপরও এই অ্যাপ্রুভালের জন্য ডিজিডি এর একটা টেকনিক্যাল কমিটি আছে, অ্যাডভাইজারি, ভ্যাকসিন অ্যাডভাইজারি কমিটি, সেখান থেকে আবার আমাদের ডিসকাশন হয়, নাইট্যাকও ডিসিশন দেয়, সবকিছু। আমরা কিন্তু একদম খোলাখুলি ভাবে মানে চিন্তা করি যে এই ভ্যাকসিনটা আসলে কি হবে, তখন আমরা সেখান থেকে আমাদের তার মানে এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। ইউজ, এবং তারপর এটা এমার্জেন্সি ইউজ অথরাইজেশন অথবা জেনারেল ইউজ অথরাইজেশনে চলে আসে। আচ্ছা। এখন তো আমরা ইউএলই বেশি বলি, তাই না? জি। আপা, আমাদের পৃথিবীতে এখন তো অনেকগুলো, বেশ কিছু ভ্যাকসিন কিন্তু থার্ড ফেজ ট্রায়াল অতিক্রম করেছে, কোভিড-19-এর কথা বলছি। তো কোন ভ্যাকসিনগুলো বাংলাদেশের জন্য পোটেনশিয়ালি ইউজেবল বা একটা ভালো সম্ভাবনা আছে বাংলাদেশে আসার, যে ভ্যাকসিনগুলোর ব্যাপারে আমাদের একটু চোখ কান খোলা রাখা উচিত বা চিন্তা করা উচিত? আসলে 4-5টা ভ্যাকসিন একদম টপে এসে গেছে, জি। যেগুলো WHO এমার্জেন্সি ইউজ অথরাইজেশনও আছে, হয়তো এফডিএ এর অ্যাপ্রুভাল আছে, ইমার অ্যাপ্রুভাল আছে, এমআরএইচ এর অ্যাপ্রুভাল আছে, রেগুলেটরি টপ রেগুলেটরি বডিজ এর অ্যাপ্রুভাল আছে। এবং কোভিড এর ভ্যাকসিনের কথাই তো আলাদা। এখানে আমরা কখনো এরকম ভ্যাকসিন WHO এর কাছেও যায় না এবং এই অর্গানাইজেশনের কাছে যায় না আনটিল ফেজ 3 ফেজ 4 রিজাল্টস আর দেয়ার, লটস অফ ডেটা ইজ অ্যাভেলেবল। যে এই ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি যেতে হয়েছে। এবং আমাদের ফাইজার ভ্যাকসিন, মডার্নার ভ্যাকসিন, ডিএনএ ভ্যাকসিন, এমআরএনএ ভ্যাকসিন, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, এগুলোর তো আমরা অনেক আলোচনা শুনছি। এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, এডিনোভাইরাস ভেক্টর স্পাইক প্রোটিনের ভ্যাকসিনটা নিয়ে তো আমরা প্রত্যেকদিন বাংলাদেশে যেহেতু এটা ব্যবহার হচ্ছে, জি। এটার কথা। তারপর আছে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন, এবং তারপর আছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, যেখানে ভাইরাসটাকে ইনঅ্যাক্টিভেট করে অ্যাডজুভেন্ট দিয়ে আমাদেরকে ইমিউনাইজ করা হয়। এটা কিন্তু একটা পুরান পদ্ধতি, কিন্তু ফ্লু ভ্যাকসিনে আমরা সেটা ইউজ করি, এটা কিন্তু আমরা ইউজ করি। কিন্তু এখন কোনগুলো আমরা ইউজ করতে পারবো? আমরা মডার্না, আমাদের একটা সীমাবদ্ধতা আছে। তারপর ফাইজারের একটা সীমাবদ্ধতা, টেম্পারেচার। এখন আমরা একটা ভ্যাকসিন বাংলাদেশে এনে আমাদের কিন্তু এটাকে ব্যবহার করতে হবে, আমাদের যে রিকোয়ারমেন্ট, আমাদের যে কোল্ড স্টোরেজ আছে, আমাদের কিন্তু বাংলাদেশের কোল্ড স্টোরেজ, কোল্ড মেনটেন করার ক্যাপাসিটি খুবই ভালো। আচ্ছা। কিন্তু -20ও আছে, 4 to 8ও আছে, 2 to 8ও আছে, ভালো। কিন্তু এই ভ্যাকসিনগুলোর কিন্তু আরো লো টেম্পারেচারে যেতে হয় স্টোরেজের জন্য। তার জন্য এগুলো হয়তো আসতে পারে অল্প অল্প আকারে, কিন্তু যদি আমরা মাস ভ্যাকসিনেশনের জন্য চাই, আমাদের কাছে একটু প্রবলেম হবে। আচ্ছা। কিন্তু আমাদের যেগুলো অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা, কোভিশিল্ড যেটা আমরা ব্যবহার করছি, সেটা টেম্পারেচার স্টোর করার খুবই নর্মাল, আমাদের যেটা ক্যাপাসিটি 2 আছে to 8 এ সম্ভবত করা যাচ্ছে। সেটা আছে। আবার সেটার উপর কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। এটা না যে আমরা চিন্তা করব না অন্য ভ্যাকসিনের কথা, হয়তো এই -80 ভ্যাকসিন আসার পর থেকে আমরা চিন্তা করছি, বাংলাদেশেও চিন্তা হচ্ছে যে আমরা যেন ক্যাপাসিটি যেন সক্ষমতা আরো কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে একটা চিন্তা ভাবনা চলছে। আচ্ছা। আমাদের এখন কোভিশিল্ড ভ্যাকসিনটা তো অবশ্যই আমরা ব্যবহার করছি। এবং অনেক ভ্যাকসিন যেগুলো অনেক লো টেম্পারেচারে এখন আছে, অনেক -80, তারাও কিন্তু আবার ডেভেলপ করছে যে কিভাবে তারা 3 মাস রাখতে পারবে হায়ার টেম্পারেচারে, সেগুলো কিন্তু চলছে, সেই কাজগুলো চলছে। কিন্তু এর মধ্যে আমি মনে করি যে
আমার মনে হয় যে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন অনেকগুলো আছে, যেটার কথা আমরা পরেই বলবো, এগুলো কিন্তু সবই আচ্ছা, কিন্তু এই তো আমরা আপা একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে এই বিষয়ে আরেকটু আপনার কাছ থেকে শুনতে যাব। দর্শক, আমাদের একটা বিরতির সময় চলে এসেছে। আমরা সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আমরা আবার ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার ফিরে এসেছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ভ্যাকসিনের ব্যাপারে বাংলাদেশের যে সক্ষমতা, সেই বিষয়ে আমরা কথা বলছিলাম ডক্টর ফিরদৌসী কাদরী, আইসিডিডিআরবির সিনিয়র ইমেরিটাস সায়েন্টিস্ট, ওনার সাথে। সেই আলোচনায় আমরা ফিরে যাচ্ছি। ডক্টর ফিরদৌসী কাদরী, আমরা কথা বলছিলাম বাংলাদেশের ভ্যাকসিনের ব্যাপারে, বিশেষ করে কোভিড-19 যেহেতু এখন একটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেই ভ্যাকসিনগুলো নিয়ে আমরা বেশি কথা বলছি। একটা কথা হচ্ছে যে বাংলাদেশে টিকা উৎপাদন করা যায় কিনা, বিশেষ করে স্পুটনিক 5 এবং সাইনোভ্যাকের টিকা নিয়ে প্রচুর কথা হচ্ছে যে এটা বাংলাদেশে ফিল্ড ফিনিশ করা যায় কিনা বা টেকনোলজি ট্রান্সফার করা যায় কিনা। তো এই বিষয়ে আপনার মতামত কি, যে এই বিষয়ে আপনি কতটুকু আশাবাদী, বা এখানে আমাদের কোনো সীমাবদ্ধতা আছে কিনা, কোনো অ্যাডিশনাল কিছু আমাদের করা লাগবে কিনা, কি ধরনের সেটআপ আমাদের প্রয়োজন, সে বিষয়ে যদি একটু আমাদেরকে বলেন। বাংলাদেশে অবশ্যই টিকা আমরা তৈরি করতেই পারবো। টিকা আমরা তৈরি করছি। আমাদের জানা আছে কিনা বাংলাদেশে এখন কলেরা ভ্যাকসিন রেজিস্টার্ড, আমরা নিজে ফ্রম স্ক্র্যাচ বানাচ্ছি। আচ্ছা। রেবিস ভ্যাকসিন, অন্যান্য অনেক ভ্যাকসিন, হেপাটাইটিস, এবং আমরা বাংলাদেশে ব্যবহার করছি এই ভ্যাকসিনগুলো। কোনো ভ্যাকসিন ফিল ফিনিশ করে ব্যবহার করছি, কোনো একদম নিট থেকে, স্টার্টিং পয়েন্ট থেকে। অবশ্যই আমাদের ক্যাপাসিটি আছে ভ্যাকসিন বানাবার, এবং এত বড় একটা জনসংখ্যার মধ্যে যদি আমরা নিজের ভ্যাকসিন না বানাই, আমরা তো সেলফ সাফিসিয়েন্ট হবো না। কিন্তু আগেরও আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের ইনস্টিটিউট অফ পাবলিক হেলথে কিন্তু আমাদের মনে নাও থাকতে পারে, আমাদের অনেক ভ্যাকসিন তৈরি হতো। কিল কলেরা ভ্যাকসিন তৈরি হতো, তারপর রেবিস ভ্যাকসিন, স্মল পক্স এর যে ইরাডিকেশন হলো আমাদের এই আইপিএস এ তৈরি হয়েছে ভ্যাকসিন, এবং ডিপিটি অনেক ভ্যাকসিন তৈরি হতো। কিন্তু ডাব্লিউএইচও তারপর এটাকে নিষিদ্ধ করে দিল, কারণ যে আমাদের বাংলাদেশ doesn't have a WHO pre-qualified national regulatory authority and a national control repository. কিন্তু এটা পরিবর্তন হয়ে যাচ্ছে এখন। আমাদের ডিজিডিএ থেকে, সরকার থেকে অনেক চেষ্টা চলছে যেন আমাদের খুব শীঘ্রই আমাদের এই WHO প্রি-কোয়ালিফিকেশন হয়েছে। আচ্ছা, এবং ক্ষমতা আমাদের আছে, অনেক লার্জ ক্যাপাসিটি। হ্যাঁ, তো আমাদের বিশেষ করে এখন স্পুটনিক 5 নিয়ে প্রচুর কথা হচ্ছে, এবং বলা হচ্ছে যে এই টিকাটি আমাদের দেশে তৈরি করা হবে। এটা নিয়ে এটার যে চুক্তিটি হচ্ছে, সেই চুক্তি সম্পর্কে আপনি কিছু জানেন কিনা, এবং সেখানে কোনো কিছু আছে কি যেটা নিয়ে আমাদের আলোচনা হতে পারে, যেটা নিয়ে আমাদের জানার প্রয়োজন হতে পারে, বা এটা নিয়ে একটু আপডেট করার প্রয়োজন হতে পারে? আসলে আমি যতটুকু জানি যে টক্সটা কন্টিনিউইং আমাদের সরকারের তরফ থেকে, এবং যেসব কোম্পানি আছে বাংলাদেশে এখন ইনফ্যাক্ট ভ্যাকসিন বানাচ্ছে, পপুলার বানাচ্ছে, এবং হেলথ কেয়ার ভেরি ইন্টারেস্টেড। তো এই আমাদের ক্যাপাসিটি আছে, এবং আই থিঙ্ক 1-to-1 কথা হচ্ছে যে কিভাবে এটা তৈরি হবে। যে কোনো ভ্যাকসিন প্রথমে কিন্তু আমরা ইজিলি ফিল ফিনিশ করতে পারি। একটা ভ্যাকসিন তৈরি করার বাল্ক থাকে, এই বাল্ক থেকে ভাইল করা কিন্তু একটা টিডিয়াস এক্সপেন্সিভ প্রসিজার, টাইম কনজিউমিং। এইটা যদি আমরা বাংলাদেশে করতে পারি ফিল ফিনিশ, তারপর আমরা at the same time we can go into making it from scratch, পুরো পদ্ধতিটা ট্রান্সফার হয়ে যাবে, ট্রান্সফার অফ টেকনোলজি দিয়ে, এবং সেটা একটা এমওইউ এবং একটা এগ্রিমেন্ট হবে বিটুইন কোম্পানিজ, বিটুইন কান্ট্রিজ, তখন সেটা হতে পারে। এবং এগুলো এখন এই আলোচনা হচ্ছে এখন। আচ্ছা, আমি এখন একটু স্ট্র্যাটেজিক, অর্থাৎ ভ্যাকসিনেশনের স্ট্র্যাটেজি নিয়ে একটু প্রশ্ন করতে চাই। যে আমরা দেখেছি বাংলাদেশে যখন অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনেশনটা শুরু হলো, প্রচুর মানুষ কিন্তু ভ্যাকসিন নিতে যাচ্ছিলেন, এবং প্রতিদিন 2 লাখ 2.5 লাখ করে ভ্যাকসিনেশনও হয়েছে। কিন্তু শেষের দিকে এটা কিন্তু কিছুটা কমে এসেছে আমরা দেখেছি। তো এটা কেন হলো, বা এখান থেকে আসলে কিভাবে আমাদের স্ট্র্যাটেজিতে কি কোনো পরিবর্তন আনা প্রয়োজন, যাতে আমরা আরো বেশি পরিমাণে ভ্যাকসিনেশন করতে পারি? কিছু কি করা যেতে পারে? এখন তো আমরা 40 ঊর্ধ্বে ভ্যাকসিন দিচ্ছি, তাই না বাংলাদেশে? জি, প্রথমে তো ইট ওয়াজ 55 এন্ড অ্যাবাভ। তারপর যে ভ্যাকসিন আমাদের কোভিশিল্ড যেটা আসলো সিরাম ইনস্টিটিউট থেকে, সেখানে দেখা গেল যে এটা আবার এক্সপায়ারি ডেট খুবই স্বল্প ছিল, তো
সবাই 40-এর নিচে নেমে গেলাম। তো জি। ইটস আ ভেরি গুড প্রসেস। কিন্তু আমরা কিন্তু খুব বেশি পিছিয়ে নাই। আমরা দ্য 15th কান্ট্রি ইন দ্য এশিয়ান কন্টিনেন্ট যেখানে ভ্যাকসিনের রেট ইজ, and we are number 50, not so bad. Micronesia is number 1, যে number of vaccine given per 100 people. So we are, but যে কোনো ভ্যাকসিন সম্বন্ধে, আমি তো ভ্যাকসিন নিয়ে কাজ করি, একটা টাইফয়েড ভ্যাকসিনে যখন আমি স্টাডি করেছি, কলেরা ভ্যাকসিন নিয়ে, তখন মানে আলোচনা করতে হয়, লোকজনের সাথে বলতে হয় কেন আমি এই ভ্যাকসিন দিব, কি আছে, ঠিক না? কিন্তু কোভিড ভ্যাকসিন সম্বন্ধে ভুল ধারণাও যেরকম হতে পারে, আরেকটা জিনিস হচ্ছে অ্যাওয়ারনেস নাও থাকতে পারে। আচ্ছা। অনেকে তো মনে করে কোভিড কিছুই না, মাস্ক করবো না, কি হয় একটু হাঁচি কাশি ঠান্ডা লাগে, আমাদের হয় না কোভিড। এই ধরনের ধারণাটাকে বদলাতে হবে যে আমার 95% মানুষের কিছু হবে না, কিন্তু 5% মানুষের কিন্তু অনেক কঠিন হতে পারে, তার মধ্যে আইসিইউতে যেতে পারে, মারাও যেতে পারে। এই জি। কনসেপ্টটা যদিও অনেক কিছু আমরা টেলিভিশনে দেখছি, রেডিওতে দেখছি, নিউজ পেপারে দেখছি, এটা আরেকটু হয়তো তার মানে আরেকটু ভ্যাকসিন কমিউনিকেশনটা আরেকটু বাড়াতে হবে আপনি বলতে চাচ্ছেন। হ্যাঁ, অ্যাওয়ারনেসটা আরেকটু বাড়াতে হবে। এটা কনসিকুয়েন্স কি, যে কোনো ডিজিজে কিন্তু সবার তো অসুখ হয় না, মাইল্ড মডারেট অ্যাসিম্পটোম্যাটিক থাকে। এই আমাদের কলেরাতে তো তাই, only a few people, only a small percentage going to severe dehydrating disease that জি। can cause death. এখন এই হ্যাঁ, ধারণাটা চেঞ্জ করতে হবে, একটু চেঞ্জ করতে হবে এবং কমিউনিকেশনটা বাড়াতে হবে, যদি বুঝে থাকি আপনার কথা। কমিউনিকেশন বাড়াতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে নতুন ভ্যারিয়েন্টের কথা শোনা যাচ্ছে, ইউকে ভ্যারিয়েন্ট, সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট, এখন আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নতুন ভ্যারিয়েন্টের কথা শোনা যাচ্ছে, আশঙ্কা সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে অনেকে বলছেন যে যে এক্সিস্টিং ভ্যাকসিনগুলো আছে সেগুলো কাজ করবে কিনা, এরকম একটি আশঙ্কাও মানুষের মাঝে কিন্তু সৃষ্টি হয়েছে। তো আপনার এই বিষয়ে মন্তব্য বা বক্তব্য কি, যে আমাদের আসলে এই সময় কি নতুন ভ্যারিয়েন্টের এগেনস্টে আমাদের অন্য কোনো ভ্যাকসিন কার্যকর আরও ভ্যাকসিন আসে কিনা সেটার জন্য অপেক্ষা করা উচিত, নাকি যে ভ্যাকসিনগুলো আছে সেগুলোই নিয়ে নেওয়া উচিত? আসলে যদিও নতুন ভ্যারিয়েন্ট এসেছে, আমরা ইউকে, সাউথ আফ্রিকা, ব্রাজিল, ইন্ডিয়া, হয়তো আরেকটা ভ্যাকসিন আমাদের এখান থেকে আসতে পারে, কিন্তু ভ্যারিয়েন্ট আসবে, কিন্তু আমাদেরকে যে টিকা আছে সেটা আগে ব্যবহার করে নিতে হবে। আমরা এখন জানি যে সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্টে বলে যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বেশি কাজ করবে না, আবার ব্রাজিলের ভ্যারিয়েন্টে হয়তো কাজ করবে, এবং ইউকে ভ্যারিয়েন্ট যেটা আছে সেটা কোভিশিল্ডে কাজ করতে পারবে। এই ধরনের গবেষণা চলছে, কিন্তু আমরা এখন আমার হাতে যেটা আছে, অ্যাস্ট্রাজেনেকার 10 to 30% এফিকেসি এগেইনস্ট সিভিয়ার ডিজিজ হবে, even if the South Africa variant is in Bangladesh. এটা কিন্তু অনেক বড় জিনিস, তাই না? আমরা কোনটা থেকে রক্ষা পেতে চাই? সিভিয়ার ডিজিজ, মডারেট ডিজিজ that ends up in fatality. আচ্ছা। So I think that whatever is available, we must take it. তার মানে যেটা আমাদের হাতে আছে সেটাই আমাদের এই মুহূর্তে নিয়ে নেওয়াটাই অবশ্যই, বুদ্ধিমানের অবশ্যই, কাজ হবে। 100%. ভ্যাকসিন সংগ্রহ নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, যে ভ্যাকসিন আমরা কিভাবে বা কি প্রক্রিয়ায় সংগ্রহ করতে পারি। নানাভাবে হয়তো এটা করা যেতে পারে, প্রাইভেট প্রতিষ্ঠানের মাধ্যমে হতে পারে, আবার সরকার নিজে গিয়েও করতে পারে। তো এটার আসলে প্রক্রিয়াটি কি, বা কিভাবে আমাদের আগানো উচিত, এবং কোভ্যাক্সের কথা আমরা শুনেছি, সেখানেই বা আমাদের কি ধরনের অংশগ্রহণ করা উচিত, সেখান থেকে ভ্যাকসিন প্রাপ্তি সর্বোচ্চীকরণ আমরা কিভাবে করতে পারি, সে বিষয়ে যদি একটু বলেন। আসলে আমাদের এই কোভিড এর সময় কিন্তু প্রথম থেকে এই যে ভ্যাকসিন যেন ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হয় among all the countries, 196 200 countries of the world, এটা কিন্তু প্রথমেই বিবেচনা করা হয়েছিল। এবং আমরা অন্য ভ্যাকসিনের সময় দেখেছি যে যখন অন্য মহামারী হয়েছে, যে ভ্যাকসিনের ঘাটতি পড়ে ডেভেলপিং কান্ট্রির উপরে, তাদেরকে দেওয়া হয় না। এটার জন্য কোভ্যাক্স ফ্যাসিলিটিটা তৈরি করা হয়েছে, এবং অ্যাক্সেলারেটেড এসিটি করা হয়েছে, টুলস, অ্যাক্সেলারেটেড টুলস ফর কোভিড করা হয়েছে। কিন্তু এই যে কোভ্যাক্স ফ্যাসিলিটি কি আছে, 20% অফ দ্য ভ্যাকসিন ফর দ্য ভালনারেবল গ্রুপ উইল বি গিভেন বাই দ্য কোভ্যাক্স ফ্যাসিলিটি। এবং আরেকটা জিনিস যেটা হয়েছে, সেখানে কিন্তু আমরা একটু জানি যে বাইরের সব দেশে যারা উন্নয়নশীল দেশ, তারা কিন্তু অনেক 5 10 times তারা ভ্যাকসিন কিনে নিয়েছে, which was not the right thing to do. এটা কোভ্যাক্স did not want it. কোভ্যাক্সের যে চিন্তাধারা was against it. কিন্তু এখন ভালো যে জিনিসটা হচ্ছে যে there are lots of vaccines that other countries are wanting to give us. যেমন অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন, মানে কোভিশিল্ড, অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা আছে ইউএসএ তে বা অন্যান্য কান্ট্রিতে, দে আর ওয়ান্টিং টু গিভ ইট টু ডেভেলপিং কান্ট্রিজ, এবং আমরাও সেটার ভাগ পাবো। বাংলাদেশ কিন্তু পিছিয়ে পড়ে নাই, তারা কিন্তু একটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অ্যারেঞ্জমেন্টও করছে। যেমন আমরা যেটা রাশিয়ার ভ্যাকসিনের সাথে আমরা যেটা না গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, যেটা এখন আমরা রাশিয়ান ভ্যাকসিন
স্পুটনিক সাইনোভ্যাকের 5 সাথে, যেটা, সাইনোফার্মের সাথে এবং সাইনোফার্ম, জি। স্পুটনিকের সাথে যে জিনিসটা হচ্ছে, এটা গভর্নমেন্ট, কারণ এটা স্টেট ওন কোম্পানি। স্টেট ওন কোম্পানি হলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মতো হয়। আরেকটা হচ্ছে প্রাইভেট লিঙ্কিং, আমরা যেটা কোভিশিল্ডে যেটা করেছি, জি ট্রাইপ্যাট্রিট এগ্রিমেন্ট বিটুইন the two companies, Vexinco, Serum Institute and the government. So জি in that way also we are getting access. So আমার মনে হয় আমরা সব রকমের চেষ্টা করছি, চেষ্টার তো কোনো ত্রুটি থাকা উচিত নয় এবং অনেক রকমের চিন্তা আমরা করতে পারি। So we are going in the right direction, but আরো আমাদের ভ্যাকসিন দরকার অবশ্যই। আচ্ছা। আমাদের যে ভ্যাকসিন হাতে আছে কিন্তু সেটাতে ইনাফ হবে না, আমাদের দরকার আরো ভ্যাকসিনের। এবং এখন আমরা স্পুটনিকের কথা চিন্তা করছি, কোভিশিল্ডের কথা চিন্তা করছি, অন্যান্য ভ্যাকসিনও আছে, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন গুলো আরো আছে অন্যান্য দেশে, সেগুলো তো আমরা ব্যবহার করতে পারি এবং আমরা নিজেরাও তৈরি করতে পারি। জি আপা, আমরা একটা বিরতি নিচ্ছি, আমরা আবার ফিরে আসব। দর্শক, আমাদের অনুষ্ঠানে আরেকটি বিরতি নেওয়ার সময় হলো, বিরতির পরে আমরা ফিরে আসব, আমাদের সাথেই থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে, ফিরে যাচ্ছি আলোচনায়। আপা, আমরা ভ্যাকসিন নিয়ে কথা বলছিলাম। আপনার কাছে আরেকটা বিষয় আমার জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে ব্লাড ক্লট বা থ্রম্বোএম্বোলিজম নিয়ে প্রচুর কথা হচ্ছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দেশে যে ভ্যাকসিনটি ব্যবহার করা হচ্ছে সেটিকেও কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, কিছু কিছু দেশে করা হয়েছিল সাময়িকভাবে। এবং বর্তমানে আরেকটি ভ্যাকসিন, যেটা জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনেরও কিন্তু একই রকম অভিযোগ শোনা গিয়েছিল। তো এই অভিযোগগুলোর ব্যাপারে আপনার মতামত কি? এটা কি আমাদের আসলে চিন্তিত হওয়ার কোনো কারণ আছে? ভ্যাকসিনে অ্যাডভার্স ইভেন্ট হতে পারে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, এই ধরনের আমরা এটাকে ইয়ে করি। সিরিয়াস অ্যাডভার্স ইভেন্ট হতে পারে। এখন সিভিএসটি যেটা ভেনাস সেরেব্রাল যে ক্লটিং যেটা, সেটা কিন্তু ইট ইজ প্রেজেন্ট, কিন্তু খুবই মানে 1 in a million or 1 in 10 million, এক একটা দেশে এক এক রকমের স্ট্যাটিস্টিক্স আমরা পেয়েছি। জি কিন্তু আমরা সবসময় যে জিনিসটা করা হয়, ডাব্লিউএইচও এর যেটা করা হয় সেটা হচ্ছে যে একটা রোড ম্যাপ থাকে, ডাব্লিউএইচও প্রায়োরিটাইজেশন রোড ম্যাপ থাকে এবং ডাব্লিউএইচও ভ্যালুস ফ্রেমওয়ার্ক থাকে, সেটার মধ্যে আলোচনা করা হয়। এখন কোভিড হলে ফ্যাটালিটি ইজ 1 in 1000। এখন সিভিএসটির যে এবং অন্যান্য যে ব্লাড ক্লটিং যেগুলো হচ্ছে, সেটা রেটটা অনেক কম। সো ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি 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 রেয়ার এবং সেটা ইজ নট রুলড আউট কমপ্লিটলি। ইট ইজ কল্ড অ্যাডভার্স ইভেন্ট অফ ভেরি রেয়ার অ্যাডভার্স ইভেন্ট এটা বলা হয়। কিন্তু আমরা যদি সবসময় যদি চিন্তা করি যে ইউ হ্যাভ টু সেভ আ পারসন এবং এটা রিস্কটা কতটুকু আছে, সেটা চিন্তা করলে যে কোনো মেডিসিন, যে কোনো ভ্যাকসিনের কিন্তু কিছু একটা থাকে, কারণ এটা অনেক বড় স্টাডি হয়। এখন এটা 18 মিলিয়ন, এটা তো পোস্ট মার্কেট ভিজিলেন্সে গেছে, জি ধাপে চতুর্থ ধাপের পরে চলে যাচ্ছে। সো আসলে চিন্তা করতে হবে আরো কি কি আছে। এবং জনসন এন্ড জনসন এবং দুটো ভ্যাকসিনে দেখা হয়েছে এবং আলোচনা করা হচ্ছে। আচ্ছা আচ্ছা আপা, আমাদের ভ্যাকসিনেশন এখন যেটি চলছে বাংলাদেশে, সেটা হচ্ছে ফ্যাসিলিটি বেসড ভ্যাকসিনেশন বেশিরভাগ হচ্ছে। আমরা জানি যে আমাদের দেশে কিন্তু কমিউনিটি হেলথ ওয়ার্কারদের একটা বিশাল নেটওয়ার্ক আছে এবং কমিউনিটি ক্লিনিকও আছে, কিন্তু অনেক একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত। তো আমি একটু জানতে চাচ্ছি যে স্ট্র্যাটেজিটা কি আমাদের এখনো ফ্যাসিলিটি বেসডই থাকা উচিত, নাকি আপনি মনে করেন যে এটা আস্তে আস্তে কমিউনিটি লেভেলে ভ্যাকসিন দেওয়ার একটা স্ট্র্যাটেজিতে আমাদের যাওয়া উচিত কোভিড-19-এর প্রেক্ষাপটে? আসলে যে পরিমাণ ভ্যাকসিনেশন আমাদেরকে করতে হবে বাংলাদেশে ফর কোভিড, এটা তো ভাস্ট একটা পপুলেশন, তাই না? জি সেখানে আমরা এখনো প্রথমে যে কোনো সময় ফ্যাসিলিটি বেসড হয়, সবসময় একটা ভ্যাকসিনেশন ফ্যাসিলিটি বেসড হয়। সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং এটাকে খুব ভালোভাবে আমরা একটা নিজেদের একটা প্ল্যান তৈরি করতে পারি বাংলাদেশের জন্য। সেটার জন্য ফ্যাসিলিটি বেসড ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আমরা ক্রমাগত ভাবে চলে যেতে পারি কমিউনিটি হেলথ ক্লিনিক, এবং সেটা যে এত ভালো নেটওয়ার্ক আছে অল ওভার বাংলাদেশ। আই থিঙ্ক আমাদের এটা কিন্তু চিন্তাধারার মধ্যে আছে যে কিভাবে আমরা ফ্যাসিলিটি বেসড সহ অন্যান্য কমিউনিটি বেসড ফ্যাসিলিটিতে কিভাবে যেতে পারি। আই থিঙ্ক এটা আমাদের দেশের জন্য একটা ভালো জিনিস যে আমাদের নেটওয়ার্কটা এত স্ট্রং জি, কমিউনিটি এবং সেটাকে ব্যবহার করার একটা সুযোগ হয়তো থাকতে পারে। ব্যবহার করার একটা সুযোগ হবে। আচ্ছা
আমাদের আরেকটু বলতে পারি যে আমরা কলেরা ভ্যাকসিনের জন্য কিন্তু এই ধরনের চিন্তা করেছি, আচ্ছা যে কিভাবে আমরা এগিয়ে যাব, পুরো দেশে কিভাবে ভ্যাকসিন দেব, একই রকম। আচ্ছা আমাদের যেহেতু এখন ভ্যাকসিন আমদানি কিছুটা থমকে আছে, কারণ ভারতেও কিন্তু আমাদের আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে করোনার একটা প্রভাব দেখা যাচ্ছে, যার জন্য ওখান থেকে আমদানিটি বন্ধ আছে। তো এরকম পরিস্থিতিতে অনেকেই বলছেন যে মিক্স অ্যান্ড ম্যাচ করা যায় কিনা, অর্থাৎ প্রথম ডোজটি হয়তো কোভিশিল্ড নিয়েছেন, পরেরটি স্পুটনিক 5 বা অন্য কিছু নেওয়া যায় কিনা, এই বিষয়ে আপনার মতামত কি? মিক্স এন্ড ম্যাচের কিছু ট্রায়ালস চলছে, রাশিয়াতেও চলছে, ইউকে তেও চলছে, অন্যান্য জায়গায়ও চলছে, ব্রাজিলে, যেখানে অ্যাস্ট্রাজেনেকার সাথে হয়তো পরে কোভিশিল্ড মানে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের সাথে রাশিয়ান ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, আবার মডার্না ফাইজার ভ্যাকসিন গুলোরও পরীক্ষা চলছে। আচ্ছা কিন্তু এখন আমাদের যে প্রশ্নটা আছে, আমরা কি বাংলাদেশে যে ভ্যাকসিনটা আছে কোভিশিল্ড, এটা কি ফার্স্ট ডোজ দিয়ে সেকেন্ড ডোজ কি আরেকটা ভ্যাকসিন দিতে পারি? কিন্তু মনে হয় বেসড অন দ্য সেম একই রকমের ভ্যাকসিন, দুটো একরকম না হলেও দেওয়া যেতে পারে, কিন্তু আমরা একটু টেস্ট করে নিই আগে সবসময়, তাই না? হ্যাঁ, কিন্তু তার মানে আমাদের মনে এভিডেন্স হয় আগে যে জেনারেট করতে হবে। এভিডেন্স জেনারেট হচ্ছে, সেটার রেজাল্ট এখনো তৈরি হয়নি, কিন্তু ডাব্লিউএইচও থেকেও কিন্তু এটা অনেকভাবে রিল্যাক্সড হচ্ছে সবাই, যে এখন আমার করার কিছু নাই, যখন একটা ভ্যাকসিন আমি এক ডোজ দিলাম তারপর ডোজ নাই আমার, তখন আমি রাশিয়ান আরেকটা ভ্যাকসিন দিলাম, বা রাশিয়ান দিয়ে আরম্ভ করে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিলাম, অথবা অন্যান্য ভ্যাকসিনের মিক্স এন্ড ম্যাচ। কিছু পরীক্ষা চলছে, এবং আমরা হয়তো কিছু দেখতে পারবো বাংলাদেশে, আমরা আমাদেরকে একটু দেখতে হবে। আই থিঙ্ক দিস ইজ ওয়ান ওয়ে টু গো ফরওয়ার্ড, আচ্ছা দ্য মিক্স এন্ড ম্যাচ। আপনি এমনি আপনার একটা কথা বলি, হ্যাঁ হ্যাঁ আমরা যখন একটা ভ্যাকসিন পাই, মনে করো একটা ফ্লু ভ্যাকসিন বা কোনো একটা ভ্যাকসিন, আমরা কিন্তু কোম্পানি দেখি না, জি ফ্লু ভ্যাকসিন বলি। হুম তো আমরা এরকম কোভিশিল্ড আর রাশিয়ান আর জনসন এন্ড জনসন ওরকম তখন চিন্তা করি না, হুম কিন্তু এখানে আমরা বিশ্লেষণ অনেক বেশি করে করছি, তাই না? আমরা কিন্তু এরকম মিক্স করে দেওয়াই হয় যখন বড় বড় ন্যাশনাল ইমিউনাইজেশনে যখন হয়। আচ্ছা আচ্ছা, তার মানে এটার একটা নজির আছে, যেহেতু এটা নিয়ে আলোচনা হতে পারে বা একটা সম্ভাবনা আছে। আপনি আপনার কথার প্রেক্ষাপটে একবার বলছিলেন যে বাংলাদেশে যে ওরাল ভ্যাকসিনের ব্যাপারে আপনি বলছিলেন, তো এই বিষয়ে আমাদের দেশে কতটুকুন অগ্রগতি হয়েছে, কলেরার ওরাল যে ভ্যাকসিনটি আর কি, তো এটা নিয়ে কতটুকুন অগ্রগতি হয়েছে বা সম্ভাবনা কতটুকুন, এটা নিয়ে আপনার কাজ কি আছে সে বিষয়ে যদি একটু বলেন। আমার কাজই তো ছিল, আমি সবসময় কলেরা নিয়ে কাজ করেছি, কলেরা, টাইফয়েড, জি মানে ডায়রিয়া এবং এন্টেরিক ডিজিজ, এবং সেখানে আমরা কিন্তু কলেরা ভ্যাকসিন ইনজেকশন দিলে ভালো হয় না, আমরা এই হুম অন্যান্য ভ্যাকসিন গুলো বাতিল হয়ে গেল, কারণ আমাদেরকে ইনজেকশন দিলে এটা যেভাবে ইমিউন রেসপন্স হওয়া উচিত, প্রোটেকশন হওয়া উচিত, খাদ্যনালীতে না গেলে কিন্তু আমাদের প্রিভেনশন হবে না। তার জন্য আমরা ওরাল ভ্যাকসিন নিয়ে কাজ করছি, কিন্তু ওরাল ভ্যাকসিন খুবই সহজ জিনিস, কারণ মুখে দিয়ে একটা ডোজ দিয়ে চলে যায় মানুষ, কোনো সিরিঞ্জ লাগে না, নিডল লাগে না, কোনো কিছু লাগে না, এবং কিন্তু ওই ডিজিজটা যদি প্রোটেক্টেড হয় বাই দ্য রুট, ওই রুট, তখনই দেওয়া যায়। কিন্তু আমাদের আচ্ছা ইসের জন্য, কোভিড এর জন্য কিন্তু চিন্তা করা হচ্ছে ইন্টারনেজাল রুট, কারণ এটা তো রেসপিরেটরি ট্র্যাক্ট, ইন্টারনেজাল রুটে কি কোনো ভ্যাকসিন দেওয়া যেতে পারে, এবং তো কিছু টেস্টিং চলছে ভ্যাকসিনের। এবং ওরাল কলেরা ভ্যাকসিন আমাদের মনে হয় ইজ আ ভেরি গুড এক্সাম্পল, সিম্পল। আমরা কিন্তু অনেক বড় বড় ক্যাম্পেইনে করে নিয়েছি, ঠিক কোভিড এর আগে আমরা ঢাকা শহরের 6টা থানায় বিরাট ক্যাম্পেইন করে দেখিয়েছি, যে অনেক ভালোভাবে ফিজিবিলিটি আছে, লোকজন আসতে চায়, ভ্যাকসিন নিতে চায়, এবং আমরা আগামীতে তাই করবো। কিন্তু যদি ওই ভ্যাকসিন কার্যকারিতা থাকে ওরালের, যদি না থাকে তাহলে ওরাল দিয়ে কোনো লাভ নেই, তাকে তখন ওই ইন্ট্রামাস্কুলার আর সাবকিউটেনিয়াস ভ্যাকসিন দিতে হবে। আচ্ছা আপা, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে কিছু সময় আমাদেরকে দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনারা জানেন যে এখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, যেগুলো নিয়ে নীতি নির্ধারক মহলে আলোচনা চলছে, যে বিষয়গুলো নিয়ে আপনাদের প্রশ্ন আছে, কৌতূহল আছে, অনেক সময় ভ্রান্তিও হয়তো আছে। তো এই ভ্রান্তিগুলো আমরা দূর করার চেষ্টা করি, আপনাদেরকে সঠিক তথ্য আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি, এবং সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি এমন মানুষদের কাছ থেকে যারা ওই বিষয়টি নিয়ে অভিজ্ঞ, যারা ওই বিষয়টি নিয়ে বিশেষজ্ঞ এবং এটি নিয়ে কাজ করছেন। ঠিক সেরকম একটি বিষয় ছিল আজকের আলোচনার বিষয়, যেটি টিকা, অর্থাৎ টিকা নিয়ে আমরা কথা বলেছি। এই আলোচনা থেকে আমরা আশা করি যে আপনারা উপকৃত হয়েছেন। আমরা আশা করি যে আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারাও এখান থেকে কিছু না কিছু দিক নির্দেশনা পাবেন, কিছু চিন্তার খোরাক পাবেন। এই চিন্তাগুলোকে কাজে লাগিয়ে আমরা একটি সুস্থ সবল বাংলাদেশের দিকে এগিয়ে যাব দৃঢ় পদক্ষেপে। এই প্রত্যাশা রেখে আজকের সুরক্ষায় প্রতিদিন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।